সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ঘরে নিরাপদেই আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। ততক্ষণে আমি নিজে একটু দেখছি। আমি অসীম কুমার বর্মন। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য ম্যাথমেটিক্স 2, যার বিষয়কোড হচ্ছে 65921, এর ক্যালকুলাস অংশের অধ্যায় 6 ফাংশন, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফাংশন সম্পর্কে জানতে পারবে, ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন ফাংশনের সমস্যার সমাধান করতে পারবে। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। আমরা গত ক্লাসে বিভিন্ন প্রকার ফাংশনের মধ্যে বেশ কয়েকটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, ফাংশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি ফাংশনগুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, প্রথম যে ফাংশনটি সেটি হচ্ছে যুগ্ম ফাংশন, বা ইংরেজিতে বলা হচ্ছে ইভেন ফাংশন। তো যুগ্ম ফাংশন কখন বলা হচ্ছে? যদি চলকের চিহ্নের পরিবর্তনের ফলে ফাংশনের চিহ্নের পরিবর্তন না হয়, তাহলে ওই ফাংশনটি যুগ্ম ফাংশন। তাহলে কি বোঝা যাচ্ছে? যে একটি ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটির যে চলক থাকবে, সেই চলকের যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, অর্থাৎ নর্মালি আমাদের পজিটিভ চিহ্ন থাকবে, সেই পজিটিভ চিহ্নের পরিবর্তে যদি আমরা চলকের সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেই, অর্থাৎ চলকের যদি চিহ্ন পরিবর্তন করি প্লাস থেকে মাইনাসে, এবং সেই চিহ্ন পরিবর্তনের পরেও যদি ওই ফাংশনটির কোনো পরিবর্তন না হয়, যদি এমন ফাংশন পাওয়া যায়, তাহলে ওই ফাংশনটিকে আমরা বলবো যুগ্ম ফাংশন। যেমন এখানে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক। ধরা যাক f of x equal to cos x। তাহলে এখানে চলক হচ্ছে x। এখন এখানে এই চলক x এর পরিবর্তে যদি আমরা মাইনাস x বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, f of minus x equal cos of minus x। তো cos of minus x, এটা আমরা ত্রিকোণমিতিতে পড়েছি প্রথম সেমিস্টারে, যে cos of যদি মাইনাস থিটা হয়, তাহলে আমরা জানি cos থিটা, অর্থাৎ cos of minus থিটা ইকুয়াল cos থিটা। তো সেই হিসেবে cos of minus x ইকুয়াল cos x। তাহলে এখানে দেখো, cos x কিন্তু আমাদের মূল ফাংশনটিই ছিল, অর্থাৎ f of x। তাহলে এখানে দাঁড়ালো কি, যে আমাদের যে মূল ফাংশনটি ছিল f of x, সেখানে x এর পরিবর্তে আমরা মাইনাস x বসালাম, অর্থাৎ চিহ্নের পরিবর্তন ঘটালাম। তাহলে f of minus x ক্যালকুলেশন করে ফাইনালি আমরা পেলাম f of x। তার মানে চলকের পরিবর্তন করার পরেও ওই মূল ফাংশনটির কোনো পরিবর্তন হয়নি। যদি এমন ফাংশন হয়, তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো যুগ্ম ফাংশন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যুগ্ম ফাংশনটা কি, যে চলক যেটা থাকবে তার চিহ্ন পরিবর্তন করার পরেও যদি আমাদের মূল ফাংশনের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা ওই ফাংশনকে বলবো যুগ্ম ফাংশন।
মেসেজ ক্যালকুলেশন করে ফাইনাল। এরপরে দেখো অযুগ্ম ফাংশন। তো অযুগ্ম ফাংশন যুগ্ম ফাংশনের বিপরীত, অর্থাৎ ওখানে চিহ্নের পরিবর্তনের পরেও ফাংশনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে পরিবর্তন হবে। তো পরিবর্তনটা কি এমন হবে সেটা একটু দেখি। একটি ফাংশনকে অযুগ্ম ফাংশন বলা হবে তখনই যদি তার চলকের চিহ্ন পরিবর্তনের ফলে ফাংশনটির চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ এখানে চলকের চিহ্নের পরিবর্তন করলে ফাংশনটির চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ ফাংশনটি যা থাকবে তার সামনে একটি মাইনাস চিহ্ন বসবে। তো এখানে ধরে নিচ্ছি আগের মতোই উদাহরণ দিয়ে যে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় এবং সেখানে যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ চলকের পরিবর্তনের ফলে চিহ্নের পরিবর্তনের ফলে, অর্থাৎ এক্স ছিল সেখানে আমরা মাইনাস এক্স বসালাম, এই মাইনাস এক্স বসালে যদি মূল ফাংশনটি যেটা ছিল তার চিহ্নের পরিবর্তন, অর্থাৎ সেই চিহ্নটা ছিল মূলত প্লাস, এখন হয়ে গেছে মাইনাস। তো যদি এরকম চিহ্নের পরিবর্তনের ফলে ফাংশনটিরও চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো অযুগ্ম ফাংশন বা অড ফাংশন। এখানে একটি উদাহরণ দিয়ে দেখা যাক যে এফ অফ এক্স ইকুয়াল যদি সাইন এক্স একটি ফাংশন হয়, এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, তাহলে আমরা পাচ্ছি সাইন অফ মাইনাস এক্স। তো এটাও আমরা প্রথম পর্বে শিখেছি যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। তো সেই হিসেবে সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্সটা আমাদের মূল ফাংশনটি ছিল, এই যে সাইন অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স। তো সাইন এক্স এর পরিবর্তে আমরা এফ অফ এক্স বসাতে পারি। তাহলে ফাইনালি দেখো যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল পাচ্ছি মাইনাস এফ অফ এক্স। সুতরাং চলকের চিহ্নের পরিবর্তন ঘটানোর ফলে আমাদের মূল ফাংশনের চিহ্ন পরিবর্তন হয়েছে। তো এই ধরনের ফাংশনকে আমরা অযুগ্ম ফাংশন বলবো। এরপরে আরেকটি ফাংশন দেখো, পর্যায়বৃত্ত ফাংশন বা পেরিওডিক ফাংশন। এটাও আমরা প্রথম পর্বে শিখেছি যে কোয়াড্রেন্টের যে আমরা হিসাবগুলো জানি, চারটি কোয়াড্রেন্ট, সেই চারটি কোয়াড্রেন্টে আমরা জানি যে পুরো যদি 360 ডিগ্রি আবর্তন করে তাহলে ওই ফাংশনের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো মোটামুটি পর্যায়বৃত্ত ফাংশন ওরকমই কিছু ফাংশন যে যদি এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস ডি, অর্থাৎ এক্স এর যে কোনো মানের জন্য যদি এক্স এর সামান্য বৃদ্ধি, সেটাকে যদি আমরা এক্স এর বৃদ্ধিকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি বৃদ্ধি করার পরেও ওই মূল ফাংশনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে মেইন শর্ত হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস ডি, অর্থাৎ এখানে ডি বৃদ্ধি পাওয়ার পরেও মূল ফাংশনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে ডি, এই ডিকেই বলা হবে পর্যায়, ওই ফাংশনের পর্যায়। তো এই ধরনের ফাংশনকে বলা হবে পর্যায়বৃত্ত ফাংশন। তো আমরা সাধারণত যদি দেখি যে সকল ত্রিকোণমিতিক ও সূচক ফাংশন হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। সকল ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক যত ফাংশন আছে সেই ফাংশনগুলো, এরপরে সূচক ফাংশন, এই ফাংশনগুলো মূলত পর্যায়বৃত্ত ফাংশন। তো ত্রিকোণমিতিক ফাংশনের, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলো যদি পর্যায়বৃত্ত ফাংশন হয়, সেখানে তার পর্যায়, অর্থাৎ এখানে যেটা আমরা ডি দ্বারা প্রকাশ করছি, সেই ডি এর মান হচ্ছে টোয়াইস পাই। অর্থাৎ টোয়াইস পাই যদি আমরা বৃদ্ধি করি তাহলে ওই ফাংশনের কোনো পরিবর্তন হয় না। এটা হলো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে পর্যায় হচ্ছে টোয়াইস পাই, এই জন্য ত্রিকোণমিতিক ফাংশনকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। একইভাবে সূচকীয় ফাংশন যেগুলো থাকবে তার পর্যায় হচ্ছে ই টু দি পাওয়ার টোয়াইস পাই আই। তো এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো পর্যায়বৃত্ত ফাংশন। তাহলে তোমরা মোটামুটি বিভিন্ন প্রকার ফাংশন, অর্থাৎ ফাংশনের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সেগুলোর নাম কি কি হয় সেই
বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন দেখো আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো এখানে ডোমেন বা রেঞ্জ, ডোমেনকে ইংরেজিতে ডোমেনই বলা হয়, আর রেঞ্জকে, এটা হলো ইংরেজি শব্দ মূলত, এবং এটাকে বাংলায় বলা হয় পাল্লা। তো একটি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কি জিনিস সেটি এখন দেখো। প্রথমেই দেখো ডোমেন। তো একটি ফাংশনের স্বাধীন চলক, আমরা সাধারণত y = f(x) ফাংশনের ক্ষেত্রে x কে আমরা জানি স্বাধীন চলক এবং y কে বলি অধীন চলক বা x এর উপর নির্ভরশীল, অর্থাৎ নির্ভরশীল চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে একটি ফাংশনের স্বাধীন চলক বা x চলকের সম্ভাব্য সকল মানের সেটকে ওই ফাংশনের ডোমেন বলে। অর্থাৎ কোন একটি ফাংশন, সেখানে যদি চলক x হয়, x এর যে সকল সম্ভাব্য মানের জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, যদি এরকম হয় তাহলে ওই x চলকের সম্ভাব্য সকল মানের সেট, অর্থাৎ x এর সম্ভাব্য সকল মানগুলো নিয়ে যদি আমরা সেট তৈরি করি, সেই সেটকে বলা হবে ওই ফাংশনের ডোমেন। অর্থাৎ একটি ফাংশনের স্বাধীন চলক, তার সম্ভাব্য সকল মান যেগুলো থাকবে তাদের সেটকে বলা হবে ওই ফাংশনের ডোমেন। এখন রেঞ্জ কি বলবো? রেঞ্জ কাকে বলবো? যে ফাংশনের ওই যে সম্ভাব্য x এর সকল মান, সেই মানগুলো ডোমেনের অন্তর্ভুক্ত মানগুলি প্রতিস্থাপনের পর ফলাফল হিসেবে প্রাপ্ত সকল f(x) বা y, অর্থাৎ আমাদের মূল যে ফাংশনটি দেওয়া থাকবে y = f(x), সেই x এর মানগুলো, অর্থাৎ ডোমেনে যে মানগুলো দেওয়া থাকবে, ওই ফাংশনের ডোমেনে যে মানগুলো দেওয়া থাকবে x এর সকল সম্ভাব্য মান, সেই x এর সকল সম্ভাব্য মানের জন্য ওই y ফাংশনের বা f(x) এর যে মানগুলো আমরা পাবো, সেই মানগুলোর সেটকে বলা হবে রেঞ্জ। তাহলে সহজভাবে যদি বলা যায়, x এর সকল মানকে বলা হবে ডোমেন, এবং x এর সকল মানের জন্য আমরা y এর যে মানগুলো পাবো, সেই মানগুলোর সেটকে বলা হবে ওই ফাংশনের রেঞ্জ। তো এখানে গত ক্লাসে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছিলাম যে কোনো একটি রিলেশন ফাংশন কখন হবে বা কখন হবে না। তো যেহেতু আমাদের ফাংশন নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা এখানে যে উদাহরণটি আমাদের ফাংশনও হবে, যে ফাংশনটি ফাংশন বলা হচ্ছে, যে রিলেশনটাকে ফাংশন বলা হচ্ছে, সেরকম একটি আমরা এখানে রিলেশন লিখেছি। গত ক্লাসে আমি এই উদাহরণটি দেখিয়েছিলাম। এখানে দেখো ক্রমজোড় আকারে আমরা লিখতে পারি। ক্রমজোড় আকারে যে মানগুলো দেওয়া আছে সেটাকে আমরা যদি চিত্রে উপস্থাপন করি, তাহলে এখানে x সেটের উপাদান হচ্ছে abc, y সেটের উপাদান হচ্ছে pq। তোমরা জানো ফাংশনের বৈশিষ্ট্য অনুযায়ী x এর সকল মান y এর কোনো না কোনো উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, অর্থাৎ x এর উপাদান কোনোটাই সম্পর্কহীন থাকবে না, অর্থাৎ ফাঁকা থাকবে না। কিন্তু y এর যে মানগুলো দেওয়া থাকবে এখানে, সেই y এর মানগুলো x এর উপাদানের সকল মানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে। এই ক্ষেত্রে একটি কথা, যে y এর সকল মানের ক্ষেত্রে নাও হতে পারে, অর্থাৎ সকল মান যেগুলো থাকবে, অর্থাৎ y এর সেটের মধ্যে, এই y এর মধ্যে যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলো সবগুলো সম্পর্কযুক্ত নাও হতে পারে, দুই একটি ফাঁকাও থাকতে পারে। তো এখানে আরেকটি কথা বলে নেই, যে ডোমেইন এবং রেঞ্জ আমরা বলছি, কিন্তু এখানে আরেকটি কথা আছে, কোডোমেইন। অর্থাৎ x এর সকল উপাদান নিয়ে যেটা সেট গঠিত, তাকে আমরা ডোমেইন বলবো। y এর সকল উপাদানের সেটকে, উপাদান নিয়ে গঠিত যে সেট, সেটাকে আমরা বলবো কোডোমেইন। এই কোডোমেইনের মধ্যে যে উপাদানগুলো x এর উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই উপাদানকে বলবো রেঞ্জ। অর্থাৎ y এর যে সকল উপাদান x এর কোন উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, y এর সেই সকল উপাদানকে আমরা বলবো ওই ফাংশনের রেঞ্জ। তাহলে y এর সকল উপাদানকে বলবো কোডোমেইন, আর যে উপাদানগুলো শুধুমাত্র x এর উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই উপাদানকে বলবে, সেই উপাদানের সেটকে বলবো আমরা ওই ফাংশনের রেঞ্জ।
তো এখানে আমরা উদাহরণটি বোঝানোর সময় আমরা বলেছিলাম যে আম এবং আম গাছের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আম গাছের একটি আম গাছের অনেকগুলো আম থাকে, কিন্তু অনেকগুলো আম অর্থাৎ একটি গাছের অনেক আম থাকতে পারে। অর্থাৎ যদি এ একটি আম হয়, বি একটি আম হয়, অর্থাৎ এ এবং বি যদি একই গাছের আম হয় তাহলে এই পি। কিন্তু একটি গাছের কখনো মানে দুটো গাছের কখনো একটি আম হবে না, অর্থাৎ বি আমটি পি গাছ এবং কিউ গাছ এই দুইটি গাছেরই ফল হতে পারে না। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে মূল যে আমাদের বিষয় সেটা হলো ডোমেইন এবং রেঞ্জ। তাহলে এখানে দেখো এক্স সেটের সকল উপাদান অর্থাৎ এ বি সি প্রত্যেকটাই সম্পর্কযুক্ত হয়েছে ওয়াই এর কোনো না কোনো উপাদানের সঙ্গে। সুতরাং এই ফাংশনের ডোমেইন হচ্ছে এক্স এর উপাদানগুলো অর্থাৎ এ বি সি। এখন দেখো এখানে ওয়াই এর কোন কোন উপাদানগুলো সম্পর্কিত হয়েছে এক্স এর উপাদানের সঙ্গে। এখানে ওয়াই এর দুটি উপাদান পি এবং কিউ, পি উপাদানটিও সম্পর্কযুক্ত, কিউ উপাদানটিও সম্পর্কযুক্ত। তাহলে এখানে আমরা রেঞ্জ বলতে পারি এফ ফাংশনের পি এবং কিউ, অর্থাৎ রেঞ্জে এখানে আমাদের দুটি উপাদান পি এবং কিউ। এখানে যদি ধরা যাক আর যদি একটা উপাদান থাকতো পি কিউ আর, তো যদি সেই আরটি যদি এখানে কোনো উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত না হতো, অর্থাৎ আরটা যদি ফাঁকা থাকতো, তো সেই আরটা কিন্তু তাহলে রেঞ্জ হতো না। তখন ওই পি কিউ আর এই তিনটি উপাদানকেই আমরা বলতাম কোডোমেইন, ওই ফাংশনের কোডোমেইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয় সেগুলো একটু আলোচনা করি। এখানে একটি ফাংশন দেখো এক্স এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এই ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ আমরা কিভাবে বের করব। তো সংজ্ঞায় আমি বলেছি যে ডোমেইন হবে এক্স এর সেই সকল মান যে এক্স এর যে সকল মানের জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো এখানে দেখো যেহেতু এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন তার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কোনো না কোনো একটি মান, বাস্তব মান পাবো। তো যেহেতু এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স এর মান নির্ণয় করা যায় বা এফ অফ এক্স সংজ্ঞায়িত, কাজেই ফাংশনটির ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এক্স এর মান হবে সকল বাস্তব সংখ্যা। তাহলে আমরা এফ ফাংশনের ডোমেইন বলবো ডোমেইন অফ এফ। সকল বাস্তব সংখ্যাকে আমরা এভাবে ডিনোট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ বাস্তব জগতে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোই হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেইন। তাহলে ডোমেইন হবে সেই সকল উপাদান যে সকল এক্স এর যে সকল উপাদানের জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এক্স এর সে সকল উপাদানের সেটটাই হচ্ছে ওই ফাংশনের ডোমেইন। এখন যদি রেঞ্জ বের করি তাহলে এখানে দেখো মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই সকল মানগুলো যদি আমরা এই মূল ফাংশনে বসাই দেই, দেখো এক্স এর মান যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয় তাহলে যেহেতু এ স্কোয়ার তাহলে আমাদের সবগুলো মানই পাবো ধনাত্মক। তাহলে ডোমেইনে যে উপাদানগুলো থাকবে সেই সকল উপাদানের জন্য মূল ফাংশনের অর্থাৎ এফ অফ এক্স এর মান হবে ধনাত্মক। সুতরাং ফাংশনটির রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ যেহেতু ধনাত্মক তাহলে ধনাত্মক মানে 0 থেকে মান শুরু হবে। এখানে তোমরা জানো যে থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে থার্ড ব্র্যাকেট হচ্ছে খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হলো খোলা ব্যবধি। অর্থাৎ থার্ড ব্র্যাকেট যদি 0 এখানে থাকে অর্থাৎ 0 সহ তার পরের মানগুলো, আর যদি ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে ওই উপাদানটি বাদে। তাহলে এখানে যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ারের মানটি সকল মান ধনাত্মক হবে, সুতরাং রেঞ্জ হবে সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। এবার অন্য একটি ফাংশন দেখো এফ অফ এক্স ইকুয়াল 1/x-2, এরকম যদি একটা ফাংশন হয় তাহলে দেখো আমরা জানি মূল ফাংশনটি একটু লক্ষ্য করো 1/x-2 আমরা জানি যে 1/0 এইরকম ফরম্যাটে যদি কোনো মান আসে তাহলে সেটি হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ হরটি কখনো
জিরো হওয়া যাবে না। তো এখানে দেখো এক্স মাইনাস টু, এক্স এর কোন মানের জন্য হরটি জিরো হচ্ছে? দেখাই যাচ্ছে যে এক্স এর মান যদি টু হয় তাহলে টু মাইনাস টু অর্থাৎ জিরো, তাহলে ওয়ান বাই জিরো মানে আমরা জানি অসংজ্ঞায়িত। তাহলে শুধুমাত্র এক্স এর মান যদি টু হয় তখনই এই ফাংশনটি অসংজ্ঞায়িত হচ্ছে। তাছাড়া টু ছাড়া অন্য যে কোনো মান যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা কোনো না কোনো মান পাবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, যেহেতু এক্স ইকুয়াল টু ব্যতীত এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স এর মান নির্ণয় করা যায়, কাজেই ফাংশনটির ডোমেইন হবে টু ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা শুধু টু ছাড়া, টু বাদে সকল বাস্তব সংখ্যা। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে পারি ডোমেইন অফ এফ ইকুয়াল মাইনাস ইনফিনিটি থেকে টু ইউনিয়ন টু থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ এখানে দুইয়ের থেকে ছোট যত মান এবং দুইয়ের থেকে বড় যত মান, দুই বাদে, এখানে দেখো ওপেন ইন্টারভ্যাল আছে অর্থাৎ খোলা ব্যবধি, তার মানে এই টু বাদে সকল ছোট সংখ্যা এবং টু বাদে সকল বড় সংখ্যা, টু এর থেকে বড় এবং টু এর থেকে ছোট, এই সকল উপাদানগুলো নিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এই মূল ফাংশনের ডোমেন। এখন দেখো রেঞ্জ বের করার জন্য আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ মূল ফাংশনটাকে যদি আমরা ওয়াই ইকুয়াল ধরি, ওয়াই ইকুয়াল 1 বাই এক্স মাইনাস টু, এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই ইন্টু আর গুণ করে দিলাম, ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল 1, এখান থেকে এক্স মাইনাস টু ইকুয়াল 1 বাই ওয়াই, এখান থেকে এক্স ইকুয়াল 2 প্লাস 1 বাই ওয়াই। তাহলে এখানে দেখো এই যে এক্স, এই এক্স কিন্তু ওয়াই এর ইনভার্স, অর্থাৎ ওয়াই কে বলা হবে এক্স এর ইনভার্স আর এক্স কে বলা হবে ওয়াই এর ইনভার্স। তো সুতরাং এক্সটা হচ্ছে ওয়াই এর ইনভার্স, তো এটাকে আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল 2 প্লাস ওয়াই। এখন দেখো এই যে 2 প্লাস 1 বাই ওয়াই, 2 প্লাস 1 বাই ওয়াই, এই যে এই ফাংশনটি 2 প্লাস 1 বাই ওয়াই, এখানে কোন মানের জন্য অর্থাৎ ওয়াই এর কোন মানের জন্য এই ফাংশনটি আমাদের সংজ্ঞায়িত হয় না। তো এখানে দেখো ওয়াই এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে 1 বাই 0, অর্থাৎ 1 বাই 0 মানে অসংজ্ঞায়িত। তাহলে শুধুমাত্র ওয়াই এর মান 0 বাদে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে এটার রেঞ্জ। তাহলে যেহেতু ওয়াই ইকুয়াল 0 হলে এফ ইনভার্স ওয়াই অনির্ণেয় হয়, সুতরাং এফ অফ এক্স এর রেঞ্জ হচ্ছে ওই 0 ছাড়া, অর্থাৎ 0 থেকে ছোট এবং 0 থেকে বড়। এবং বলতে এখানে অথবা ইউনিয়ন বলতে আমরা অথবা বুঝি, অর্থাৎ 0 থেকে ছোট যত মান অথবা 0 থেকে বড় যত মান, এই সকল উপাদানের সেটটাই হচ্ছে রেঞ্জ অফ এফ। তাহলে তোমরা এই ধরনের ফাংশন অর্থাৎ ভগ্নাংশ হিসেবে যদি কোনো ফাংশন থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডোমেইন এবং রেঞ্জ বের করব সেটা তোমরা শিখলে আশা করি পারবে। এখন দেখো যদি রুট যুক্ত কোনো ফাংশন হয়, অর্থাৎ রুট ওভার এক্স মাইনাস টু, তোমরা জানো যে নেগেটিভ যে কোনো সংখ্যার বর্গমূল হয় না, অনির্ণেয় হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। তাহলে এখানে দেখো এক্স এর কোন মানের জন্য নেগেটিভ হচ্ছে, অর্থাৎ যদি এক্স এর মানটা 2 এর থেকে ছোট হয় তাহলেই একমাত্র না, এক্স এর মান যদি দেখো 2 হইতো, এখানে আমরা একটু আলোচনা করি আগে প্রথমেই, এক্স এর মান যদি 2 হয় তাহলে দেখো 2 মাইনাস 2 0, এক্স এর মান যদি 3 হয় তাহলে 3 মাইনাস 2 1, অর্থাৎ রুট ওভার এক্স এর মান 2 থেকে যত বড় সংখ্যাই নিই না কেন সেগুলোর মান আমরা পাচ্ছি। আর 2 এর থেকে যদি ছোট নেই, অর্থাৎ 1 যদি হয় তাহলে 1 মাইনাস 2, অর্থাৎ মাইনাস রুট ওভার মাইনাস 1। তাহলে রুট ওভারের ভিতরে যদি কখনো নেগেটিভ চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে তার বর্গমূল আমরা কখনোই বের করতে পারি না, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে এক্স মাইনাস টু অর্থাৎ রুট ওভারের ভিতরে যে অংশটি আছে এক্স মাইনাস টু, এটা কখনোই নেগেটিভ হওয়া যাবে না, অর্থাৎ 0 থেকে ছোট হওয়া যাবে না, 0 থেকে বড় হওয়া যাবে কিন্তু 0 থেকে ছোট হওয়া যাবে না, 0 অথবা 0 থেকে বড়, কিন্তু 0 থেকে কখনো ছোট হওয়া যাবে না। তাহলে এখানে শর্তটি আমরা পাচ্ছি এক্স মাইনাস টু লেস দেন 0, অর্থাৎ এক্স মাইনাস টুটা 0 থেকে ছোট যদি হয় তখনই সেই ফাংশনটির মানগুলো অবাস্তব হয়, অর্থাৎ ইমাজিনারি হয়। তো এখানে দেখো এই এক্স মাইনাস টু যদি 0 থেকে ছোট হয় তাহলে ওই ফাংশনটির সকল মানগুলো বাস্তব হবে।
কাজেই ফাংশনটি বাস্তব মানের জন্য অর্থাৎ মূল ফাংশনটির বাস্তব মান পেতে হলে এই শর্তটি বাদে বাকি সকল মান অর্থাৎ x-2 লেস দেন 0 এইটি বাদে, তাহলে এটি বাদে আমাদের একটি থাকে যে x-2টা কি হবে, হয় যেহেতু 0 থেকে ছোট হওয়া যাবে না তাহলে 0 সমান হবে অথবা 0 থেকে বড় হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। তো x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 যদি হয় তাহলে এই মূল ফাংশনটি অর্থাৎ f অফ x ইকুয়াল রুট ওভার x-2 এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়। তাহলে সুতরাং ফাংশনটির ডোমেন হবে 2 থেকে ইনফিনিটি অর্থাৎ 2 অথবা তার থেকে বড় যে মানগুলো সেই মানগুলো নিয়েই গঠিত হবে এই ফাংশনটির ডোমেন। এখন দেখো যে তাহলে এই যে x এর যে মানগুলো পেলাম অর্থাৎ ডোমেন যেগুলো পেলাম, এই ডোমেন যদি আমরা এই মূল ফাংশনে ব্যবহার করি এখন অর্থাৎ 2 থেকে তার বড় অর্থাৎ 2, 3, 4 এভাবে যদি আমরা মানগুলো এখানে পুট করি মূল ফাংশনটিতে, তাহলে দেখো x এর সর্বনিম্ন মান হবে 2। তাহলে সেক্ষেত্রে হবে f অফ x গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে, 0 হবে। অর্থাৎ এখানে দেখো x এর সর্বনিম্ন মান হচ্ছে 2 থেকে তার বড় 2 অথবা তার থেকে বড় সেটি হচ্ছে x এর মান। তো যেহেতু x এর সর্বনিম্ন মান x 2, তাহলে এখানে যদি 2 বসে তাহলে 2 - 2 তাহলে 0, তাহলে রুট ওভার 0 মানে হচ্ছে 0, তাহলে ফাংশনটির মান হবে 0। এখন 2 থেকে যদি বড় মান ব্যবহার করি তাহলে এখানে 0 থেকে বড় মান পাবো। সুতরাং f অফ x এর মান আমরা পাচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে ফাংশনটির রেঞ্জ হচ্ছে 0 থেকে যে কোনো বড় সংখ্যা। তাহলে আশা করি তোমরা খুব সহজেই এই ধরনের ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ তোমরা বের করতে পারবে। এখন আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করি এই অধ্যায়ের বিভিন্ন ফাংশনের যেগুলো প্রবলেম দেওয়া আছে সেগুলো। প্রথমেই দেখো f অফ থিটা, এখানে ফাংশনটি হলো থিটার ফাংশন। তো f অফ থিটা ইকুয়াল যদি cos থিটা হয় তাহলে f অফ π/3 এর মান কত, π/3 অর্থাৎ 60 ডিগ্রির মান কত হবে। তো এই ধরনের অনেক ফাংশনের তোমরা সমাধান এসএসসিতে করে আসছো। তো এই ধরনের ফাংশনগুলোতে যে ফাংশনটি দেওয়া থাকে সেটি আমরা প্রথম অবস্থায় লিখি, অর্থাৎ এখানে দেওয়া আছে f অফ থিটা ইকুয়াল cos থিটা। এখানে যদি আমরা থিটার মানটি বসাই দেই অর্থাৎ π/3, অর্থাৎ এখানে ফাংশনটি ছিল থিটার ফাংশন, এখন ফাংশনটি হয়ে যাবে π/3 এর ফাংশন, অর্থাৎ এখানে বলা যায় থিটার মানটি π/3। তো থিটার পরিবর্তে যদি আমরা π/3 বসাই তাহলে f অফ π/3 ইকুয়াল cos π/3, তাহলে π/3 অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তো এই ধরনের ছোট ছোট ফাংশনের সমাধান আমরা খুব সহজেই করতে পারবো আশা রাখি। একইভাবে এই ধরনের ফাংশনও তোমরা দেখেছো এসএসসিতে, f অফ x ইকুয়াল x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। এই ধরনের ফাংশন যদি দেওয়া থাকে এখানে প্রথমেই দেখো যে f অফ 0, তাহলে f অফ 0 বলতে x এর মান যদি আমরা 0 বসাই দেই সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাবো 5। এরপর দেখো f অফ 2, অর্থাৎ মূল ফাংশনটিতে x এর পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে ক্যালকুলেশন করলে পাবো 3। একইভাবে যদি -5 বসাই তাহলে পাচ্ছি 45। তো এই ধরনের ছোট ছোট প্রবলেমগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এখানে একটি ফাংশন দেখো যে y ইকুয়াল f অফ x ইকুয়াল sin x, অর্থাৎ মূল ফাংশনটি y ইকুয়াল f অফ x এবং সেই ফাংশনটি সংজ্ঞায়িত করা আছে sin x দ্বারা। তো যদি এটি হয় তাহলে f অফ 2x এর মান বের করতে হবে এবং শুধু বের করলেই হবে না, সেই ফলাফলটিকে y এর সাহায্যে প্রকাশ করতে হবে। তো এটা করার জন্য যে ফাংশনটি দেওয়া আছে সেটা আমরা লিখব y ইকুয়াল f অফ x ইকুয়াল sin x। তাহলে এখানে দেখো যেহেতু 2x, তাহলে x এর পরিবর্তে আমরা 2 বসালে sin 2x। আমরা ত্রিকোণমিতিতে দুটি সূত্র জানি, sin 2i যে মানে 2 sin a cos a এবং cos x ইকুয়াল রুট ওভার 1 মাইনাস sin a স্কয়ার x। তো সেই হিসেবে sin 2x মানে আমরা জানি লিখতে পারি 2 sin x cos x এবং 2 sin x ঠিক থাকলো, cos x এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin a স্কয়ার x। এখন দেখো মূল ফাংশনটির দিকে একটু লক্ষ্য করো। মূল ফাংশনটি ছিল আমাদের y ইকুয়াল f অফ x ইকুয়াল sin x, অর্থাৎ y ইকুয়াল আমরা লিখতে পারি sin x। তো এখানে sin x এর পরিবর্তে যদি আমরা y লিখি তাহলে 2y রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। তাহলে দেখো এই যে ফলাফলটি এটি কিন্তু আমাদের y এর মাধ্যমে
প্রকাশিত হয়েছে। তো এই ধরনের ফাংশন নিয়ে তোমরা যেগুলো সমাধান আছে সেগুলো তোমরা ট্রাই করবে। এখানে আরো কিছু সমস্যা আছে, আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে আরো কিছু প্রবলেম আছে তোমাদের। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।